সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিব হাসান। আমাদের সাথে আজকে দুজন বিশেষজ্ঞ উপস্থিত আছেন পুঁজিবাজার নিয়ে, যারা দীর্ঘদিন ধরে কথা বলছেন। আছেন হাসান মাহমুদ বিপ্লব, উনি একজন আইনজীবী এবং পুঁজিবাজার বিশ্লেষক। বিপ্লব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন মোহাম্মদ শফিকুল আলম, এফসিএমএ। শফিকুল ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। বিপ্লব ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বর্তমানে পুঁজিবাজারের যে অবস্থা, এতে অনেকে মনে করছেন যে কিছুটা ব্যবসা হচ্ছে, কিন্তু বেশিরভাগ বিনিয়োগকারীরা কিন্তু ব্যবসা পাচ্ছেন না, এবং লো পেইড আপ শেয়ারগুলো বাড়ার কারণে যেটা হচ্ছে, আপনার বড় ফান্ডামেন্টাল শেয়ারগুলোর দামও কমে যাচ্ছে। আপনি যদি দেখেন যে শেয়ার দুটোর ব্যাপারে বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি আস্থা ছিল, স্কয়ার ফার্মা এবং আপনার অলিম্পিকের ব্যাপারে, যে দেশীয় কোম্পানির মধ্যে, সে দুটোর প্রাইস কিন্তু ব্যাপক ফল করছে। বিশেষ করে অলিম্পিকের প্রাইসটা অনেক বেশি ফল করে গেছে। তো বিনিয়োগকারীরা কিন্তু ভালো শেয়ার রেখে মুনাফা পাচ্ছেন না। এই অবস্থাটা আসলে কতদিন চলতে পারে? এই অবস্থা কি করণীয়? না, মেইনলি আসলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিন্তু একটি পাবলিক জনমতের জন্য একটা আসলে আইন কিন্তু দিয়েছে। সেটি হচ্ছে স্মল ক্যাপ যা 30 কোটির নিচে পেড আপ, তাদেরকে একটা আলাদা বোর্ডে পাঠানো, এবং ওই বোর্ডে যাদের বিনিয়োগকারীরা থাকবেন, যাদের হাতে এখনও শেয়ার আছে, তারা বেচতে পারবেন, কিন্তু কিনতে পারবেন শুধু একটা বিনিয়োগকারীদের একটা নেটওয়ার্ক দিয়েছেন আর প্রতিষ্ঠান। এই স্মল ক্যাপের প্রতিবারই দেখা গেছে স্মল ক্যাপ খুব বড় প্রাইস হয়, কিন্তু আটকে গেলে বিনিয়োগকারীরা তখন 2-3 বছর আটকে থাকে। আর আপনি যেসব ভালো কোম্পানির কথা বলছেন, হয়তো গত 2 মাস ধরে এইখান থেকে বেনিফিট পাচ্ছে না, কিন্তু ওভার দ্য ইয়ার স্কয়ার ফার্মা বা অলিম্পিকে যে ধরনের বেনিফিট হয়েছে, এটি অ্যাবনর্মাল। মানে লোকাল কোম্পানির মধ্যে এটি ছাড়া রেনেটাওতেও কিন্তু সেম প্রফিট আপনার লোকাল এই 3টে কোম্পানিতে, যারা 2010 সালেও হায়েস্ট রেটে আপনার করেছিলেন। অলিম্পিকের ক্ষেত্রে 700%, রেনেটার ক্ষেত্রে 400%, এবং স্কয়ার ফার্মার ক্ষেত্রে 300% গ্রোথ আছে। মানে উইদিন 6 ইয়ারে এটি যদি আপনি ব্যাংক ইন্টারেস্টের সাথে কম্পেয়ার করেন, ব্যাংকে 6 বছর আগে দ্বিগুণ হতো, এখন 7 বছরের উপরে লাগে। সেই তুলনায় এই রিটার্ন কিন্তু ভেরি হাই, বাট এটা লং টার্ম পার্সপেক্টিভে। আর এখন যেটা হচ্ছে, এই ছোট শেয়ারগুলোকে আলাদা মনিটরের আগে আমার ধারণা এই আইনটা দেওয়ার পর থেকেই যাদের কাছে ছিল, তারা এটাকে মুভ আপ করছে। এটি এখন এসএসসির সার্ভেলেন্সের দায়িত্ব। মানে কিছু দায়িত্ব তো রেগুলেটরকে নিতে হবে, ডিএসসি বা রেগুলেটরকে। এখন এগুলির কারণে আপনি দেখেন ছোট শেয়ার যার পেড আপ, যা অনেক কোম্পানির দেখা গেছে আপনার পাবলিক হোল্ডিং পুরাটা লাস্ট 5 দিন, আমি শেয়ারের নাম বলবো না, লাস্ট 5 দিনে এমন একটি শেয়ার ট্রেড হয়েছে যার পাবলিক হোল্ডিং পুরাটা ট্রেড হয়েও ইনভেস্টারের অংশ হয়ে গেছে। এখন এখানে ব্যাপারটা শুধু গভর্নমেন্ট শেয়ার বলে আমরা নিশ্চিত যে এটার স্পন্সরদের সেল বেনামে হচ্ছে না, বাট প্রবলেমটা হয়ে গেছে, দেখেন এই যে টোটাল ডিস্ট্রিবিউট যে হয়ে গেল, এই শেয়ারটা যদি পাবলিকের হাতে থেকে যায়, এটির ইপিএস মাইনাস দেখানো হয়েছে, ডিভিডেন্ড পে আউট প্রাইস থেকে অত্যন্ত মিসম্যাচ। তো আলটিমেটলি বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু প্রবলেম হচ্ছে, আমাদের দেশে 2010-এ ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিনিয়োগকারীদের যারা শুধু এই পেশার উপর নির্ভরশীল, তাদের তো আসলে মাস গেলে তাদের বাসা ভাড়া দিতে হয়, ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে হয়, তারা যেটা বাড়ে সেটার দিকেই যাচ্ছে, তাদেরকে আমি দোষ দিতে পারবো না। এখন টার্নওভারটা খুবই ভালো, রেগুলেটরকে কিন্তু এখন একটু মানে একটু কঠিন হতে হবে। ভাই, রেগুলেটরদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন, বা ভূমিকা এই মুহূর্তে নেওয়া দরকার। আমরা দেখছি একটি ব্যাংক, আমি যদি আলোচনার সুবিধার্থে বলি, আপনার এবি ব্যাংক, তার স্পন্সর পার্সেন্টেজ ছিল আপনার 13% কয়েকদিন আগে, এখন সেটা 23 বা 27 বেড়েছে, একটা ভালো পার্সেন্টেজ বেড়েছে, কিন্তু কোনো ডিক্লারেশন ছাড়া। এটি আসলে কিভাবে সম্ভব? এরকম অনেক কোম্পানিরই নাকি বাড়ছে, যে স্পন্সরদের যে পরিমাণ শেয়ার ছিল এখন সেটা বাড়ছে, কিন্তু কোনো ধরনের ঘোষণা ছাড়া। এটি তো সম্ভব না। তাহলে এইটি কি রেগুলেটররা দেখছেন না? না হলে এই ধরনের যদি বিষয়গুলো চলতে থাকে, তাহলে বাজারের প্রতি আস্থা কিভাবে বাড়বে? আপনি ভালো বলেছেন। যে কোশ্চেনগুলো ধারাবাহিকভাবে যদি আমরা বলি, আপনার কোশ্চেনটা স্পেসিফিক, যে রেগুলেটরের যে দায়িত্বগুলো থাকে, বেসিক্যালি আফটার দ্য মানে বিগ যে ফল হলো, আমরা যে বাবল ব্লাস্ট যেটা বলি 2010, তারপরে অ্যাজ এ রেগুলেটর বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বেশ কিছু রিফর্মস এনেছেন, এটা ট্রু, উইচ ইজ ভেরি মানে ইফেক্টিভ হবে সময়ের সঙ্গে সঙ্গে। এটাকে একটু সময় নিয়ে অপেক্ষা করতে হবে। ভাই যেটা বললেন যে স্মল ক্যাপের অলরেডি এটা পাবলিক ওপিনিয়ন দেওয়া আছে। কোশ্চেন হচ্ছে যে আদার যে প্রবলেমগুলো, যে আপনি যেটা বললেন, দিস ইজ নট এ
প্রবলেম অফ এ ল রুল অল দিস থিংস ইজ কমপ্লায়েন্স ইস্যু। সো এই জায়গাতে আমার মনে হয় রেগুলেটরদের আরও অনেক বেশি সচেতন হওয়ার সুযোগ আছে। আমি বলবো লাস্ট অলমোস্ট 5-6 ইয়ার্সে যে রিফর্মগুলো এসছে, স্মল ক্যাপ বলেন, ইভেন এই যে মার্কেট মেকারের যেটা অলরেডি পাবলিক অপিনিয়নে যে দেওয়া হয়েছে, হুইচ ইজ ভেরি কন্টেম্পোরারি, এবং গ্লোবাল পার্সপেক্টিভে এগুলো আরও আগে হওয়ারই দরকার ছিল বাংলাদেশের মার্কেটের জন্য, বাট হয়েছে ফাইন। এখন সময় আসছে স্পেশালি আমি বলবো যে আননেসেসারি অনেক সময় বিভিন্ন বিষয়ে কোয়ারি করা হয়, যেটা আমরা আগেও আপনি অনেকবার বলেছেন যে স্পেশালি আমরা জানি যে গত অ্যাটলিস্ট লাস্ট 8 ইয়ার্স ধরে একই ধরনের কোয়ারি হচ্ছে, একই ধরনের রেসপন্স আসছে, মনে হয় যে অনেকটা টাইপ করা, মানে আগে থেকেই কি বলা হবে রেজাল্ট করা। এই ধরনের রেগুলার কোয়ারির বাইরে রিয়েলি যদি আমরা একটু মার্কেটেরকে অ্যানালাইসিস করে কোথায় প্রবলেমটা, আপনি যেটা বললেন আমার এই তথ্যটা ঠিক আমার কাছে এই মুহূর্তে রেডি নাই, বাট আপনি যে ডেফিনেটলি তথ্য জেনেই বলেছেন, যদি এই হয় সিচুয়েশন যে 13 থেকে কোনো একটা পার্টিকুলার ব্যাংকের স্পন্সর হোল্ডিং যদি 23 হয়, এবং এটা ডেফিনেটলি মার্কেটে তো এটাকে ডিক্লারেশন দিতে হবে, উইচ ইজ ভেরি মানে প্রাইস সেন্সিটিভ যেহেতু স্পন্সররা, তো এটা কেন করা হয়নি বা আদৌ এটা কিভাবে হয়েছে, এটা একটা সময়ের দাবি রাখে। আমার মনে হয় যে এটা নিয়ে একটা তদন্ত হওয়া উচিত, এবং শুধু তদন্ত না, কিভাবে তৈরি হলো, হওয়ার আগে তো দেখা দরকার ছিল, এখন হয়ে গেছে, আপনি এটা নিয়ে অ্যানালাইসিস করতে পারবেন। এই যে প্রাথমিক রেগুলেটর যারা আছে ডিএসসি সিএসসি, তাদেরও তো একটি দায় আছে, এবং তারা কিন্তু কোনো শেয়ারের দাম বাড়লেই, যেখানে বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করেন মুনাফার আশায়, তো দাম বাড়লে তখন মনে হয় যে তারা মুনাফাটা করতে দিবেন না, এরকম বারবার বাধা দেয়া হয়। কিন্তু যে নিয়মগুলো কোম্পানির স্পন্সররা এখান থেকে শেয়ার বিক্রি করে বাড়তি দামে হাজার হাজার কোটি টাকা নিয়ে যান, তাদের বেলায় কিন্তু কোনো প্রশ্ন তুলতে দেখা যায় না। এটি কিন্তু হয়ে আসছে, এবং এই বিষয়টা কিন্তু পুঁজিবাজার, আপনি যদি মতিঝিল পাড়ায় যান, এখানে বিনিয়োগকারীদের আনাগোনা থাকে, বিভিন্ন জায়গায় তারা বসেন, সবাই কিন্তু এই বিষয়টাই তুলে ধরেন, এবং তারা কোনো জায়গায় কিন্তু এটি বলে কোনো মানে রেজাল্ট আসলে পাচ্ছেন না। ট্রু, কারণ কি আপনার এখানে আমরা দেখি দ্বৈত নীতি বা একটা ডাবল স্ট্যান্ডার্ড দেখি আমরা, স্পেশালি প্রাইমারি রেগুলেটর এবং অন্যদের কাছ থেকে। আপনি যখন দেখেন একটা প্রাইসের একটু শেয়ারের প্রাইস বাড়লেই যে কোয়ারিটা হয়, ডেফিনেটলি এটা রেগুলেটরের পার্ট থেকে একটা লজিকে করা হয় যে আলটিমেটলি প্রাইস যদি কখনো আবারও কোনো একটা পার্টিকুলার স্ক্রিপ্টেড বাবল হয় বা আননেসেসারি যদি অযৌক্তিকভাবে প্রাইস বাড়ে, তাহলে একটা ফ্যাগ এন্ডে এসে তো কেউ না কেউ এই শেয়ারে ইনভেস্টমেন্ট থাকবে এবং উনি আটকে যাবেন। ডেফিনেটলি এটা আমরা দেখেছি অতীত গেটে যে স্মল ইনভেস্টররাই সাফারার হন, এখানে ইনস্টিটিউশন বা যারা মার্কেট তথাকথিত আর্টিকুলেটেড মার্কেট মেকার না, বাট বিহাইন্ড দ্য সিনও তো কিছু মার্কেট মেকার ডেফিনেটলি থাকে, রিউমার বেস থাকে, মার্কেটে কিছু গ্যামলিং হবে, এটাও স্বাভাবিক, বাট এটা একটা রিজনেবল রেঞ্জে থাকা দরকার। তারা কিন্তু কখনো ভিকটিম হয় না, ভিকটিম হয় হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডার। তো সেই দিক থেকে যদি একটা পার্টিকুলার স্ক্রিপ্টের প্রাইস বাড়ার কারণে কোয়ারি হয়, তাহলে এই কোয়ারিটা হওয়া উচিত যে হোল্ডিং চেঞ্জ হচ্ছে কেন, স্পন্সররা বিক্রি করলে এটাও যেমনি জানানো উচিত, ডেফিনেটলি পারচেস করলেও জানানো উচিত। আর এই ধারাবাহিকতা আমি একটা লাইন একটু অ্যাড করি, আপনি যেটা বলছিলেন যে যতবারই মার্কেট ঘোরার চেষ্টা করেছে, এখন ধরেন লাস্ট 6 ইয়ারের ভিতরে আমার কাছে মনে হচ্ছে যে কম্পারেটিভলি যেহেতু স্ক্রিপ্টের প্রাইস অলরেডি অনেকটাই কমে গেছে, আমরা একসময় জানি যে যেসব প্রাইসের শেয়ারের যে প্রাইস ছিল এখন অনেকটা আন্ডারস্টেটেড, এবং অনেকগুলোর প্রাইস আপনার পার ভ্যালু থেকেও কমে আছে। এই অবস্থায় কিন্তু 500 crore অলমোস্ট একটা টার্নওভার, সো টার্নওভার ইজ মানে স্টেবল, এটা বলতে পারবো খুব বেশি যে আমার ধারণা যেটা ইট শুড বি 1000+, বাট স্টিল একটা স্টেবিলিটি আছে। এখন কোশ্চেন হচ্ছে যখন মার্কেট এরকম হয়, তখন দেখেন বড় পেইড আপের ক্যাপিটাল স্ট্রং যারা বেইজের, তাদেরকে দিয়ে কিন্তু ট্রেড করে প্রফিট বের করা অনেক সময় ডিফিকাল্ট হয়। এই কারণে কিন্তু ওই সুযোগটা সবসময় নেয় হচ্ছে একটা সুযোগ সন্ধানী গ্রুপ। কিন্তু আপনি এটাও বিশ্বাস করতে হবে, আপনি যে কোশ্চেনটা বললেন যে স্কয়ার ফার্মা, রেনেটা অথবা যদি অলিম্পিক বলেন, এই পার্টিকুলার স্ক্রিপ্টগুলোর গত 10 বছরেও অত্যন্ত ভালো মানের শেয়ার ছিল। এদের বিজনেস সম্পর্কে আমি পার্টিকুলারলি নিজে জানি, বিকজ আমরা ফাইন্যান্স অ্যাসোসিয়েশনে বাংলাদেশের ফাইন্যান্স বডিগুলোর সঙ্গে আছি, সিএ ফার্মের অডিট রিপোর্টগুলো আগের থেকে কিন্তু অনেক বেটার হয়েছে, আপনি জানেন যে সেই জায়গা থেকে যদি আমরা বিশ্লেষণ করি, এই অর্গানাইজেশনগুলোর বিজনেস প্যাটার্নও ভালো, স্ট্রং শেয়ার, এবং আগামী 10 বছরেও যে ফিউচার বিজনেস প্ল্যান আমরা যেটা ডিসক্লোজ যেগুলো জানি, এটা ভালো। কিন্তু কোশ্চেন হচ্ছে যখনই মার্কেট একটু বাড়ানোর চেষ্টা চলছে বা স্টেবল করার চেষ্টা চলছে, তখন এই ধরনের স্ক্রিপ্টগুলোতে লুক্রেটিভ নাও হতে পারে, বিকজ ভাই যেটা বললেন অলরেডি যে আপনারা যারা সারপ্লাস থেকে করেন না। বিপ্লব ভাই, এই 2010-এ আমি একটি কোম্পানির নাম যদি না বলি, একটি সরকারি কোম্পানি, সেখানে যত শেয়ার মার্কেটে ছিল
সরকারি কোম্পানি হলো, কিছু বেসরকারি স্পন্সর ছিল, তারপরে যত শেয়ার মার্কেটে ছিল মানে ফ্লোটিং, তার চেয়ে বেশি শেয়ার 2010-এ ট্রেড হয়েছে। তার মানে স্পন্সররা শেয়ার বিক্রি করেছে, গভর্নমেন্টের শেয়ারগুলো তো বিক্রি করার প্রশ্ন নয়। তো এই 2010-এর ঘটনা যদি এখনকার সাথে মিলান, তাহলে 2016-তে এসে বলতে একই হচ্ছে। এবি ব্যাংকটা একটু উদাহরণের জন্য আলোচনা সুবিধাতে বলা হয়েছে, তাহলে তো বিষয়টা একই হচ্ছে। অনেক আইন কানুন করা হয়েছে, অনেক পরিবর্তন এসেছে, তাহলে কিন্তু মোটা দাগে দেখলে তো আমি সমস্যাটা বলছি আপনাকে। একটা ট্রাইব্যুনালও হয়েছিল এসএসসি, ট্রাইব্যুনাল বিচারক এখন চেঞ্জ হয়েছে। প্রবলেম হচ্ছে এসএসসি কিন্তু কিছু ডিসিশন নেয় মামলা করার, তারপরে একটা কমিশন মিটিংয়ে একটা এখন পর্যন্ত আছে মামলা করার, হঠাৎ করে এসএসসি ব্যাক আপ করে। বা এই যে স্পন্সরদের ঘটনাটায়, এটি তো কুইকলি এটা ক্রিমিনাল অফেন্স, মানে আপনি যদি না জানান এটিকে তো আপনার তড়িৎ গতিতে আপনার মামলা করে দিতে হবে। এই আমেরিকা ইন্ডিয়ায়ও এই একই ক্রাইম ঘটে, সারা পৃথিবীতে ঘটে, কিন্তু ওখানে সাহারা গ্রুপের মালিক এখন জেলে। আর আমাদের দেশের প্রবলেম হচ্ছে যে 13% কিনেছে, এর জন্য তারা নির্ভয়ে কিনতে পারে, কারণ তারা জানে আমরা আইনের ঊর্ধ্বে। কিন্তু সমস্যাটা এই জায়গায়, আপনি ডিএসসির ওয়েবসাইটে যখন এই নিউজটা থাকে, আপনি 13 থেকে এটা 20+ যখন করলেন, তার মানে আপনি যখন এটা চেঞ্জ করছেন, এটা তো ম্যানুয়ালি চেঞ্জ করছেন, তখনই তো আপনি এই প্রশ্নটা করবেন যে তোমার এটা কি করে হলো। ওইটা তো লাগে না। এখন যে সফটওয়্যার ডিএসসি এবং এসএসসি ইউজ করে একই সফটওয়্যার সার্ভেলেন্স, ওখানে তো স্পন্সর পোর্শন থেকে যদি বাই হয় প্রতিদিন অ্যালার্ট থাকার কথা। আপনি জিনিসটা বুঝেন, এক একটা ক্লাসের শেয়ার আছে, তো স্পন্সর শেয়ারগুলি তো, আর প্রত্যেক মাসে কিন্তু প্রত্যেকটা কোম্পানিকে ডিসক্লোজার দিতে হয় আমার এতগুলি শেয়ার স্পন্সর আছে। বা আপনি দেখেন এই যে আজকে একটা ব্যাংকের বাই এসেছে, বাই দিয়ে কিনছে, ভালো ব্যাংকগুলো কিন্তু বাই দিয়েই করছে, বা সেল হলেও কিন্তু দিচ্ছে। প্রবলেম হচ্ছে কিছু আপনার এই রেগুলেটর আছে, এবং এটি হওয়ার আমি একমাত্র কারণ মনে করি যে আমরা শক্তভাবে অনেক জায়গায় আইনের প্রয়োগ করতে ব্যর্থ হচ্ছে। মানে এটি কিন্তু মুখের কথায় বা চিঠি দিয়ে কিছুই হবে না। আপনি যদি এই 10% শেয়ারটার সমপরিমাণ জরিমানা করে দিতেন, আমি জেলের কথা বলছি না, মানে কিনতে যত টাকা লেগেছে ওই স্পন্সরদের যদি সমপরিমাণ জরিমানা করে দিতেন, এই কাজটা কিন্তু ওরা জীবনে আর করতো না। আমেরিকায় প্রথমে টাকার ফাইনটা দেয়, যেমন আপনি গাড়িতেও টিকিট দিয়ে দেয়। এই জন্য আমেরিকায় কিন্তু আমাদের দেশে পড়লে শুধু মানুষের ধরনের হচ্ছে ধরো, মারো, জেল দাও, এগুলি দিয়ে হবে না। যখন আপনি 100 কোটি টাকা, এই যে আপনার মনে আছে কি না 2010-এর বুমেরও আগে একবার ওই লাইফ ইন্স্যুরেন্সগুলির একটি স্ক্যাম হয়েছিল, তখন এবি ব্যাংকের 10 কোটি টাকা জরিমানা হয়েছিল। এবি ব্যাংক কিন্তু জরিমানা দেওয়ার পরে অনেকখানি আপনার কয়েক বছর ঠিক ছিল। এখন টাকা দিলে কিন্তু মানুষের লাগে, মানে একটা ধরেন এরা যখন স্পন্সররা কিনবে সমপরিমাণের জরিমানার বিধান আছে, আপনি যদি লঙ্ঘন করেন, যতটুকু আপনি যদি ম্যানিপুলেশন করে লাভ করেন, ওইটুক জরিমানা কিন্তু এসএসসি করতে পারে। আপনি ম্যানিপুলেশনের কথা বললেন, আমরা যদি একটি গ্রুপের কথা বলি, তাদের কয়েকটি টেক্সটাইল কোম্পানি আছে, এটা সবাই জানে যে এই কোম্পানির শেয়ার উদ্যোক্তারাই মার্কেট থেকে কিনেন এবং বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে কিনেন। আমরা যতটা জানতে পারি, এবং অনেকেই জানেন যে ওই ব্রোকারেজ হাউস থেকে ওই ডিরেক্টর কিনছেন শেয়ার বেনামে, ডিভিডেন্ডের আগে কিনেন, অথবা ডিভিডেন্ড যদি খারাপ হয় তাহলে ডিভিডেন্ডের আগে সেল করেন। এই বিষয়গুলো তো আসলে রেগুলেটররা চাইলেই ধরতে পারে। সমস্যাটা হচ্ছে যে যত দোষ যত ধরা হচ্ছে, যত জরিমানা করা হচ্ছে, যে ব্যক্তি বিনিয়োগকারী যিনি বাজার থেকে শেয়ার কিনেন তারই দোষ। আমি প্রবলেমটা আপনাকে একটু বলছি। আমি যতটুকু আমার জানা মতে রেগুলেটরের মধ্যে সবচেয়ে দুর্বল হচ্ছে যিনি লিগ্যাল সাইড দেখেন, এটি আমি ওপেনলি বলছি। আমাদের আসলে রেগুলেটরের মধ্যে আপনার বাকি যারা আছেন, চেয়ারম্যান বলেন, তারা কিন্তু অত্যন্ত যোগ্য, তাদেরকে বলছেন, কিন্তু একটা সাইড তো পুরো লিগ্যাল। এখানে যিনি আছেন, এখানে যদি একজন প্র্যাকটিশিয়ান লয়ার যিনি এই কোম্পানিটা দেখতেন, এরকম একজনকে যদি আপনি কমিশনার দিতেন, উনি তো রিয়েল টাইমে এটা বলতে পারতেন কোন লতে দিলে আমি আটকাতে পারবো। এখন একজন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজকে আপনি নিয়ে আনলেন। বাংলাদেশের অধিকাংশ তো কোম্পানি ল সম্পর্কে আপনি ডিস্ট্রিক্টে কি প্র্যাকটিস করেছেন? কোম্পানি ল অনলি প্র্যাকটিসের জায়গায় আপনার সুযোগই নাই। আপনি দায়রা জজ ছিলেন অথবা সিভিল মামলা দেখেছেন। তো এখন প্রবলেম হচ্ছে তারা ডিসকমফোর্ট ফিল করে, তখন তারা ওপেনিয়নের জন্য পাঠায়। এখন পাঠায় বাংলাদেশ সরকার অধিকাংশ অ্যাটর্নি জেনারেল অফিসে। অ্যাটর্নি জেনারেল অফিস কি আজকে মীর কাসেম আলীরটা নিয়ে ব্যস্ত থাকবে, না এবি ব্যাংক 10% কিনলো এটি নিয়ে ব্যস্ত? অ্যাটর্নি জেনারেল তো অ্যাটর্নি জেনারেল অফ বাংলাদেশ, এটি কিন্তু বাংলাদেশ সরকারও তার একটা ক্লায়েন্ট মাত্র। এসএসসি যেমন একটা ক্লায়েন্ট, তো অ্যাটর্নি জেনারেল অফিসে এরকম হাজার হাজার ফাইল পড়ে আছে। আপনি জানেন অনেক মামলা স্থগিত আছে, যখন গভর্নমেন্টের একেবারে
উপর মহল থেকে অনুরোধ করা হয়। অ্যাটর্নি জেনারেল অফিস কিন্তু কিছু জায়গায় আবার কাজও করেছে। এখন প্রবলেমটা হচ্ছে আমাদের একটা রেগুলেশনে, যেমন আমরা ভালো ভালো কিছু কমিশনার নিয়োগ দিয়েছি যে ফাইন্যান্স বুঝে, যে আইপিও বুঝে, ওরকম হচ্ছে, কিন্তু আমরা লিগ্যালে কি আপনি বলতে পারবেন গত 2টা টার্মে যে লিগ্যালে এরকম একজনকে দেশবাসী চিনে? আপনি নামও বলতে পারবেন না। প্রবলেমটা হচ্ছে ওখানে। বা এখন কিন্তু 3জন প্রফেসর আছে, তাদের নাম আপনি বলতে পারবেন। তো প্রবলেমটা কোথায়? আপনি যদি একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এসএসসিতে কমিশনার নাই, আরিফ ভাই চলে যাবে, এটি তো অদ্ভুত ব্যাপার। মানে আইপিও কে দেখে দিবে? আমি তো লয়ার হিসেবে আমি ব্যালেন্স শিট একটু বুঝতে হবে আমার, যেহেতু আমি কোম্পানি ল করি, বাট আই এম নট দ্য পার্সন। আমিও অডিট করায় নিয়ে আসি ওনাদের মতো লোকদের থেকে, তারপর আমি কোম্পানি কোর্টে ফাইল করি। তখন আমি বলতে পারি এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলেছে, কোর্ট তখন যদি কোনো ডিরেক্টিভ দেয় তাকে দেয়। আমি কি পুরাটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বুঝি? বাট উনি কি পুরা ল ওই ফর্মে দাঁড়াতে পারবে? তো আমাদের 2টা কমিশনার একদম শর্টেজ আছে। ওয়ান ইজ আইপি, এই এত বাজে আইপি আসার কারণ আমি ওনাদের কোনো দোষই দিব না, কারণ ওনারা আমাদের হচ্ছে ডিসক্লোজার বেস আইপিও, নট মেরিট বেস। তো ডিসক্লোজারটা যে দেখবে ওরকম একজন এফসিএ তো নাই, এবং লয়ের যে লিগ্যাল কোন কোন ভায়োলেশন হলো কোম্পানিগুলোর সেটাও নাই। তার মানে বাকি 3জনকে আপনি খামাখা ভিকটিম বানিয়ে দিচ্ছেন। তো এই 2টা কমিশনার আমি গভর্নমেন্টের কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, অ্যাটলিস্ট এই 2টা জায়গায় যাতে প্রফেশনাল লোককে নিয়োগ দেওয়া হয়, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং একজন লয়ের স্বনামধন্য লোক যিনি কোম্পানি এবং কর্পোরেট ল বুঝেন। আগে কিন্তু মাহমুদুল ইসলাম সাহেব এসএসসি লয়ার ছিলেন। স্বনামধন্য লোক আপনার যে মানে কি কারণে বিএসসির কমিশনার হবেন? না, এটি হচ্ছে কি, মানুষ আপনাকে একটা বলি, বিএসসিসি কিন্তু সাংবিধানিক পোস্ট। বিএসসিসি বলতে বোঝায় শুধুমাত্র চেয়ারম্যান এবং তার কমিশনার বৃন্দ। বাকি কোনো অফিসার কিন্তু বিএসসিসির শুধুমাত্র হেল্পিং হ্যান্ড। তাদের কিন্তু আইন অনুযায়ী তারা কেউ না, মানে তারা যদিও অনেক পদ হোল্ড করেন, দে আর দ্য হেল্পিং হ্যান্ড। মানে আপনি যদি আইনটা পড়েন, বিএসসি আর এসএসসি হয়েছে জনস্বার্থে, ক্ষুদ্র বিনিয়োগকারীর স্বার্থ রক্ষা করতে, এখানে তো ইস্যুয়ার বা অন্যকের স্বার্থ রক্ষা করার জন্য। কিন্তু এখানে তো আমরা যেটা মোটা দাগে দেখছি যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা হচ্ছে না, কাদের স্বার্থ রক্ষা? কারণ হচ্ছে এই যে আপনি টোটালটা দিলেন, এই যে আমি একবার বললাম কেন যাবে, সাংবিধানিক পোস্টে কিন্তু অনেক ভালো ভালো লোক যায়। বর্তমানে অনেক বিনিয়োগ আমরা দেখছি বাজারে ঢুকছে, বিশেষ করে বড় বড় প্রতিষ্ঠানগুলো যাদের হাতে অনেক অর্থ পড়ে আছে, যারা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতো, তারা এখন নতুন করে খোঁজ খবর নিচ্ছে ভালো শেয়ারগুলোর ব্যাপারে। আমরা বিভিন্ন বড় ব্রোকারেজ হাউসগুলো, মার্চেন্ট ব্যাংকগুলোতে আমরা খোঁজ খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি যে কিছু কিছু বড় ইনস্টিটিউট তারা বাজারে ঢুকতে চাচ্ছে, অনেকে ফান্ড জমা দিয়েছে, হয়তো এখনো বাইরে যায়নি। আবার আপনাদের মতো প্রতিষ্ঠানগুলো যাদের শেয়ার আছে হোল্ডিংয়ে, তারাও নতুন করে খোঁজ খবর নিচ্ছে। এটিকে কিভাবে দেখছেন? যদিও ইতিবাচক, তারপরও বাজারে তার তো প্রভাব তেমন দেখছি না আমরা। এটা না দেখার কারণ হচ্ছে, দেখেন আমরা জানি যে বাংলাদেশ ইনকাম ট্যাক্সে একটা প্রভিশন আছে যে আপনি যদি ইফ ইউ আর ইন এ ট্যাক্স হলিডে ফাইল, ইউ মাস্ট হ্যাভ টু ইনভেস্ট ইন এ স্টক মার্কেট এবং লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে। তো যারা এরকম ট্যাক্স হলিডে ফাইল আছে, ডেফিনেটলি বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন জন্য এটা প্রয়োজন। ট্যাক্স হলিডের আওতা বেড়েছে, এখন ধরেন ঢাকার বাইরে গেলে একটা আলাদা বেনিফিট আছে বিভিন্ন ধরনের। সো ডেফিনেটলি আমাদের মতো অনেক কোম্পানিকেই কিন্তু ইনভেস্ট করতে হয়েছে। বাট আমরা দেখছি কি যে ডেফিনেটলি কোনো বিজনেস হাউস আইদার সে ব্যাংক ফাইন্যান্সেই বিজনেস করবে খুব স্বাভাবিক গ্রো করতে গেলে, আদারওয়াইজ যদি নিজের ফান্ড থেকেও থাকে একটা অপরচুনিটি কস্ট আছে। তো আমরা যদি অন অ্যান অ্যাভারেজ ইয়ারলি 7-8% অপরচুনিটি কস্ট ধরি, আমার গত 3 বছরে আমাদের ইনভেস্টমেন্টের কিন্তু ডেফিনেটলি খুব ভালো অবস্থানে নাই। এবং আমরা যারা ইনস্টিটিউশন ইনভেস্টর এই ফর্মে যারা ধরেন অর্গানাইজেশন থেকে ইনভেস্ট করে, তারা কিন্তু খুব বেশি ফ্ল্যাকচুয়েটও করি না। আমরা চেষ্টা করি ফান্ডামেন্টাল দেখেই শেয়ারকে ইনভেস্ট করার এবং একটা সার্টেন টাইম ধরে ইনভেস্ট করি। বাট ওভারঅল কিন্তু খুব একটা গেইন পাওয়া যায় না, এক্সেপ্ট ফিউ শেয়ার্স, যেটা ভাই বললেন, যেগুলো আমরা ডেফিনেটলি হোল্ডিং করি, এই শেয়ারগুলো বাদে। এখন কোশ্চেন হচ্ছে যারা অলরেডি মার্কেটে আছেন ওনাদের রেসপন্স তো খুব একটা ভালো না। তো ডেফিনেটলি এখন যেভাবে অড ফান্ড আছে, যাদের ফান্ড হাতে আছে এফডিআর করে খুব একটা বেনিফিটেড হচ্ছে না, ওনারা ডেফিনেটলি ফার্স্ট চয়েস শুড বি স্টক মার্কেট। বাট আস্থার জায়গাটা এখনো ওইভাবে আসে নাই। লাস্ট ফিউ ডেজ কিন্তু একটু অবস্থান তৈরি হয়েছে। আমি যদি এক মাস বড় বলি, প্রতিষ্ঠান যারা 100 কোটি 200 কোটি টাকা ইনভেস্ট করবে, তারা আসলে বর্তমান বাজারে যে আস্থা অনাস্থার বিষয়টা তো দেখার সুযোগটা কম, কারণ তারা তো 5 বছর 10 বছর মেয়াদি বিনিয়োগে যাবে।
তো সেই হিসাবে যে কোম্পানি শেয়ার তারা ইনভেস্ট করবে সেই কোম্পানি পারফরমেন্স ভালো কিনা সেটা দেখবে। সেটা কিন্তু দেখেন, আর আপনি যদি থিওরিটিক্যালি বলেন হুইচ ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, তাই হওয়া উচিত। এবং যারা 100 কোটি টাকার ফান্ড ইনভেস্ট করবে তারা জানে, তাদের হেজ মেকানিজম জানে যে কোনটাতে কত % ইনভেস্ট করবে, এবং তারা কিন্তু স্মল ইনভেস্টরদের মতো মার্কেট পড়ে গেলেই ছেড়ে দিয়ে বের হয়ে যায়, আরেকটাতে ঢুকলাম, সেখান থেকে লস রিয়েলাইজ করলাম, নট নেসেসারিলি 5 বছরের জন্যই করবে। বাট আপনাকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশের স্টক মার্কেটের যে ধরনের ফর্মে আসে, ধরেন যারা 2007, 8, 9-এ এইভাবে বাবেলে করেনি, এবার যারা ইনভেস্টমেন্ট মোডে ছিল তারাও তো সাফার করেছে আপনার 2010-এ এসে। সো ওই বিষয়টা কিন্তু আপনি ওই কথাটাই আসে যে একবার যদি আপনার চুনে মুখ পুড়ে যায়, ডেফিনেটলি আপনি এরপর দই দেখলেও তো কনফিউশন আছে। সো সেই কনফিউশনটা আছে দেখেই কিন্তু স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট না করার কোনো কারণ আমি পাচ্ছি না। যদি বলি ইনস্টিটিউশন, যদি বলি যাদের সারপ্লাস ফান্ড আছে, কোনো রিজন নাই যে স্টক মার্কেটে ইনভেস্ট না করার জন্য, বাট সবাই ওয়েট অ্যান্ড সি মোডে আছে। সো এই জায়গাটাতে আমি মনে করি যে আপনি যেটা বলছিলেন যে গভর্নমেন্ট যদি আরেকটু আন্তরিক হয়, মানে আন্তরিকতা আছে যেটা হচ্ছে যে অফিসিয়ালি বলছে, বাট কাজের মাধ্যমে যদি এই যে আপনি কয়েকটা ব্যাংকের কথা বললেন, এই ধরনের কয়েকটা ব্যাংকে যারা মার্কেটকে একটু অন্যভাবে নিতে চাচ্ছে, যারা কন্ট্রোল করতে চাচ্ছে, তাদেরকে যদি ভাইয়ের কথা অনুযায়ী একটা এক্সাম্পলারি পানিশমেন্ট আসতো, তাহলে কিন্তু তৈরি হতো যে আপনার সুশাসন আছে। আর সুশাসন আসলেই ইনস্টিটিউশনগুলো কিন্তু মনে করতো যে না, এই মার্কেটে যা ইচ্ছা তাই করা যাবে না, সো দিস ইজ এ গুড সাইন ফর দেম, এবং আমার মনে হয় ইনভেস্টমেন্ট বাড়বে। সো এখানে দরকার। ভাই, ইউনাইটেড এয়ারের ব্যাপারে যদি আপনাকে জিজ্ঞেস করি, ওদের মনে হয় ফান্ড রেজ করার জন্য ওদের অনুমোদন দিয়েছে বিএসসিসি, বিষয়টা আপনি মনে হয় জানেন। আমি এইটা মনে হয় আইসিবির সাথে কি যেন একটা বিষয় আছে, আমরা কিছুদিন আগে নিউজটা দেখেছিলাম, আমার খুব মনে নেই। আমার প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়, প্রশ্নটা হচ্ছে যে এই কোম্পানি ভালো খারাপ করছে সেটা সবাই জানে, সেটা অন্য বিষয়। ওদের স্পন্সর হোল্ডিং 6% বা 5% এরকমই, কিন্তু এই 2012-তে না 13-তে এসে যে অনেক বড় একটা নিউজ ছিল যে স্পন্সরের 30% থাকতে হবে, ইন্ডিভিজুয়াল ডিরেক্টর হতে গেলে 2% থাকতে হবে, সেটা নিয়ে অনেক কথা হয়েছে, হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে, এবং এটা বিষয়টা এরকম ছিল, এটা করলেই বাজারে একটা ডিমান্ড ক্রিয়েট হবে। তো ওই বিএসসিসি যে লটা করেছে 2CC এর আন্ডারে, তো সেটা ভায়োলেশন করেই তো এই অনুমোদনটা। আমি আপনাকে একটু মানে যারা আইন করছে তারাই আইনটা না, জিনিসটা হচ্ছে 2CC হচ্ছে এসএসসি কে এমন একটা পাওয়ার দেয়া আছে, তারা যেমন ওটাও করতে পারে, 2CCর বিনিময়ে কিন্তু ছাড়ও দিতে পারেন। এটি এসএসসি রুল। যেমন লাফার্জকে রাইট দিয়েছিল একটা কোম্পানি রাইট থাকতে হলে প্রফিটে থাকতে হয়, 3 বছর ডিভিডেন্ড দিতে হয়। সে জেড গ্রুপে থাকে, লাফার্জ কিন্তু একমাত্র বাংলাদেশে একটা ফুল 1:1 রাইট একবারে পেয়েছিল, এটি 2CCর ধারায়। সেখানে প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে আপনি অলওয়েজ মনে রাখবেন, এসএসসি যখন 30% এবং 2% দিল, এটি বলা হয় যে ব্রোকারদের চাপে দিয়েছে। এটির একটা বড় প্রবলেম হচ্ছে যে কোম্পানি ভালো সেটার মালিক কিন্তু শেয়ার বেচবেন। আপনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিকেও পাবেন না 90% শেয়ার নিজেরা রেখে দিয়েছে, যা বাজারে ছিল তাও আবার ডিক্লারেশন দিয়ে কিনে নিচ্ছে। এবং আমাদেরও লোকাল কোম্পানি স্কোয়ার, সে কি তার 10-এও একটা শেয়ার বেচেছে? মানে আপনি যে কটা ভালো কোম্পানি বললেন, মানে কোম্পানি ভালো, ইনভেস্টর তখনই বুঝবে যে কোম্পানির মালিক শেয়ার বেচে না। মানে আপনি আইন দিয়ে তো পারবেন না। আমার কোম্পানি যদি ভালো হয়, আমি রেগুলেশনে যত কম শেয়ার দিয়ে লিস্টেড হতে পারবো, এইটাই আমার মোটো, সারা পৃথিবীতেই এইটা। আর যত খারাপ কোম্পানি হবে সে 50% দিয়ে দিবে। আমাদের এখন অনেক কোম্পানি লিস্টেড হচ্ছে 50%। এটা তো আপনারই বোঝার ব্যাপার। আইন দিলে প্রবলেমটা কি আমি আপনাকে বলছি, ইভেন আমেরিকায় অনেক কোম্পানি আছে স্পন্সর হোল্ডিং কিন্তু অনেক কম। এখন আপনি ওই স্পন্সর থেকে নিয়ে কি কোম্পানি চালাতে পারবেন? ধরেন আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির নাম বললাম না, তারা 23% আছে, তারা মার্কেটে সেকেন্ড। এখন আপনি কোম্পানি নিলেই তো চালাতে পারবেন না। কোম্পানি এমন জিনিস না, এটি একটা জমি না যে আপনি নিলেন, এ ডিফল্ট হলো, আমি কিনে আরেক জায়গায় বেচে দিলাম। কোম্পানি একটা গতিশীল, এটা ইন্ডিভিজুয়াল, মানে এটা মানুষ না হলেও এটার মধ্যে সত্তা আছে, এটা যা চালায়। মানে আপনি যে কোনো, এই জন্য দেখেন ইউরোপিয়ান কোম্পানিগুলি যে সিমেন্টের ব্যবসা করে 400-500 বছর ধরে সিমেন্টের ব্যবসা করে, যে আপনার ইসের ব্যবসা করে, ফোনের ব্যবসা। এই যে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি এত টাকা বাংলাদেশে রিজার্ভ ছিল, তারা চাইলে তো একটা মোবাইল কোম্পানি তখন খুলে ফেলতে পারতো, তাহলে তো তাদের আরও আর্নিং হতো। বাট তারা ডাইভার্সিফাইড করে না। মানে যেটা আমি বুঝি সেটাই করি। আমি আপনার মাধ্যমে বলবো, বাংলাদেশের পুঁজিবাজার
একদম চেঞ্জ হয়ে যাবে যদি শুধু একটা মাল্টিন্যাশনাল কোম্পানি আর একটা গভর্নমেন্ট প্রফিটেবল কোম্পানি, যদি আপনি দুটা কোম্পানিকে লিস্টেড করাতে পারেন, এসেনশিয়াল ড্রাগকে নিয়ে আসেন, ড্রাগ যেহেতু এখন ওষুধ সেক্টরে বাংলাদেশ অনেক প্রমিজিং, আর একটা যদি ইউনিলিভারকে নিয়ে আসেন, আপনি কত $1 বিলিয়ন ফরেন ইনভেস্টমেন্ট চান? দেয়ার ইজ ইউনিলিভারের বিষয়টা আপনি আসেন যে যখন সরকারের সর্বোচ্চ মহলের সামনে ইউনিলিভার যখন ঘোষণা দেয় আমরা আসবো না, তখন আপনি আসলে তাকে কিভাবে নিয়ে আসবেন? না, সরকার এইটাই তো বাংলাদেশের সাথে ইন্ডিয়ার তফাৎ। আমরা আপনাকে আসতে বাধ্য তো গভর্নমেন্ট করতে পারে, কারণ আমার দেশে আপনি লাইসেন্সে ব্যবসা করছেন, আসবো না এটা বললে তো হবে না। ব্যাপারটা হচ্ছে নেগোসিয়েশনটা আপনি কত ভালোভাবে করবেন। মানে আপনার যদি এইচএসবিসি দেখেন আর ইউনিলিভার দেখেন, এটা পৃথিবীর কোন যে সব দেশে ব্যবসা করে সব দেশে লিস্টেড। এইচএসবিসি বা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে লিস্টেড হতে পারবে না, আপনাকে আমি কারণটা বলি। কারণ এরা কিন্তু আমাদের লিমিটেড না, এরা অফশোর ব্যাংকিং করে। এখন লিস্টেড হতে গেলে ইউ হ্যাভ টু বি লিমিটেড কোম্পানি। আমরা অনেকেই জানি না এই ব্যাংকগুলি কিন্তু অফশোর ব্যাংকিং, মানে এটা হচ্ছে আমাদের যেমন জনতা ব্যাংকের এক্সচেঞ্জ থাকে, কিন্তু এটা আমরা এদের কার্যকলাপ এত লাভ করে যার জন্য ভাবি এটা ব্যাংক। কোনো কোম্পানির পরে যদি লিমিটেড না লেখা থাকে সেটি কিন্তু বাংলাদেশে লিস্টেড হতে পারবে না। এটা তো আইনের ব্যাপার, এটা চাইলে না, আইনের বাংলাদেশ ব্যাংক তো তাদের সুবিধা দিয়েছে। এই আইন চেঞ্জ করা আবার কঠিন। আপনাকে প্রাথমিকভাবে যেভাবে আমি এই বিদেশি ব্যাংক দুটো আমি বাদ দিলাম, কিন্তু ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, তারপরে আপনি নোভাটিক্স বাংলাদেশ লিমিটেড, আপনি কতগুলি মাল্টিন্যাশনাল কোম্পানি চাবেন যে নন লিস্টেড, সিমেক্স বাংলাদেশ লিমিটেড, আপনি ওগুলিকে আনেন। যেটি ঘোরপ্যাচে আছে ইউনিলিভারই যদি শুধু আনতে পারেন। ইউনিলিভারের সাথে একটা প্রবলেম হচ্ছে ইউনিলিভার চায় যে গভর্নমেন্ট একটা পোর্শন ছাড়ুক, বাকিটা 3 মাসের গড়ে তারা নিয়ে যাবে। তো গভর্নমেন্টকেও অনেক সময় ছাড় দিতে হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি পুঁজিবাজারের ভালো চান, এবার দেখেছি গভর্নমেন্ট 13,600 কোটি টাকা পুঁজিবাজারের জন্য রেখেছে, কিন্তু পুঁজিবাজারের জায়গা না। যে অ্যানুয়াল অ্যাকাউন্টস আছে যে গভর্নমেন্টের আয় এবং ব্যয়ের জায়গায় কিন্তু 13,600 কোটি টাকা আছে, আপনি যদি ওইটা দেখেন। এখন প্রবলেম হচ্ছে এইটার কিন্তু কোনো ব্যাখ্যা দেয় না, এই টাকা কোথায় কি করবে। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি আরেকটা জিনিস দেখেন, তিতাসটা এখনো সলভ হচ্ছে না। আজকের পেপারও দেখেছি তিতাসের প্রবলেম কি, এরা হিয়ারিং না করে আপনার এই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন যে কমিশনটা কমায় দিল, এই যে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলো, তার মানে হচ্ছে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের সাথে আরেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানের কোনো আপনার নাই, আপনার যদি বলেন সমন্বয় নেই। আর দ্বিতীয় কথা বলি, আগে যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন তখন অনেক সময় এসএসসি যেতেন না, কেন? উনি পাঠাতেন জিএম পর্যন্ত পাঠাতেন মিটিংয়ে, সর্বোচ্চ তো ডেপুটি গভর্নর পাঠাতেন, উনি কখনো থাকতেন না। বাট এটা কিন্তু খুব ডিসগ্রেসফুল, একটা সাংবিধানিক পোস্টের সাথে আপনাকে সমান সমান পাঠাতে হয়। এখন নতুন গভর্নর আসাতে কিন্তু কিছুটা সলভ হয়েছে। আর এই যে আপনি লো ক্যাপের কথাটা বলছেন, এটি হয়েছে কিন্তু একটা ভালো উদ্দেশ্যের আইন দিয়েছে, বা যারা লো ক্যাপ হেল্ডার তারা তো বুঝে গেছে যে যখনই আইনটা হয়ে যাবে, বোর্ড আলাদা হয়ে যাবে, এখানে কোনো বায়ার পাবো না। তো এই যে গ্যাপটা, এখন আপনি কিন্তু যে কোনো দিন আইনটা করতে পারবেন না, এর আগে এরা এটা আপনার এটা প্লে করে এটা ডিস্ট্রিবিউট করে দিবে। এখন জি শফিক ভাই, আমরা একটি ভালো দিকও দেখছি যে এই লো পেডআপগুলো যখন বাড়ে তারপরেই দেখা যায় যে বাজারটা একটু ইতিবাচক ধারায় ফিরে, ভালো শেয়ারগুলোর একটা মুভমেন্ট হয়। তো এই অনেকেই বলছেন, অনেক যারা দীর্ঘদিন ধরে পুঁজিবাজারের সাথে আছেন, আমি অনেকের সাথে কথা বলছি, সবাই কিন্তু বলছেন যে এটি একটু হলেও ইতিবাচক, হয়তো ঈদের পরে বাজারটা একটু ইতিবাচক ধারায় ফিরবে। আপনার কি মনে হয়? আমি কিন্তু ওই কথাটাই শুরুতে বলছিলাম যে আপনি যখন মার্কেটটাকে স্টেবল করতে চান, টার্নওভার বাড়াতে চান, তখন কিন্তু শুরুতেই কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি গ্রামীণ ফোন নিয়ে যদি বিজনেস করতে চান, আপনি যদি, তাহলে আপনার কিন্তু সম্ভব না। ইভেন স্কয়ার অলিম্পিকের কথা বলবো, যেখানে আসলে উনি যেটা বলছিলেন যে ভালো কোম্পানিগুলোর ওনাররা কিন্তু ম্যাক্সিমাম শেয়ার হোল্ড করে, সো পাবলিকের কাছে কত শেয়ার আছে। সো আলটিমেটলি মার্কেটকে যদি আপনি ডেফিনেটলি মার্কেট মেকার যে কথাটা এখন আসছে ফর্মালি, এর বাইরেও তো আসলে আলটিমেটলি ইনস্টিটিউশনগুলো, বিভিন্ন আপনার ইনভেস্টররা কিন্তু মার্কেট মেক করে, এটা করতেই হয়। সো সেই মার্কেটকে যখন মেক করতে যাবেন তখন কিন্তু আপনি স্মল ক্যাপ ছাড়া বড় কোম্পানি যেমনি সম্ভব না। আর বাংলাদেশের কন্টেস্টে যদি বলেন, এখনও কিন্তু একটা সিগনিফিকেন্ট পোর্শন কিন্তু স্মল ক্যাপের ভিতরে আপনি ওইভাবে যদি কনসিডার করেন, সো এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, এটাকে খুব খারাপভাবে দেখার সুযোগ নেই। বাট রেগুলেটেড যদি প্রপারলি করা যায়। আপনার আগের একটা পয়েন্টে আমি বলি যে আপনি ইউনিলিভার কথা বলেছেন,
ইউনিলিভার এবং ফার্মাতে স্পেশালি আমি আমার টোটাল অডিট পিরিয়ডে আমি দেখেছি যে ফার্মাতে আমি বাংলাদেশের সবগুলো এমএনসি ফার্মাই আমি অডিট করতাম। জিএসকে বলেন, নোভার্টিস, অ্যাভেন্টিস, ইভেন আপনি কয়েকটা কোম্পানি পরে বাংলাদেশের ওনারশিপে ছেড়ে গেছে, যেমন শিবাগাই, সরি আপনার রেনেটা চলে আসছে, তারপরে আপনার ফাইজার থেকে চলে আসছে, তারপরে আপনার যদি বলেন যে আপনার অর্গানন যেটা ছিল অর্গানন ফার্মা, আইসিআই। তো এই ধরনের ফার্মা কোম্পানিগুলো গ্লোবালি যে রেপুটেশন, বাংলাদেশের সবগুলো বেস্ট রেপুটেড এমএনসি ফার্মাগুলো আছে, এই ফার্মা, ইউনিলিভার, এইগুলোকে যদি আপনি স্টক মার্কেটে ম্যান্ডেটরিলি আনতে পারেন, কেন আনবেন না? দেখেন বাংলাদেশে বিজনেস করছে, তাদের ট্রান্সফার প্রাইসিং বলেন, অন্য ইস্যু বলেন, আজকে বাংলাদেশের এই 16 কোটি 17-18 কোটি জনসংখ্যার জন্যই কিন্তু বিজনেসটা হচ্ছে, দে আর দ্য কনজিউমার। সো বাংলাদেশি মানুষের রাইট আছে যেটা ওনারশিপ নেওয়ার জন্য। তো আমাদের বিজনেস হচ্ছে এখানে, আপনি অন্য কান্ট্রিতে তো এইভাবে বিজনেস পাচ্ছেন না। আপনি যদি গ্লোবাল পার্সপেক্টিভে দেখেন, এক্সেপ্ট আপনার ইউনিভার এবং ফার্মা হিউজ বিজনেস করছে। সো কেন তারা আসবে না এই জায়গাটাতে? আমি এর আগের সবগুলো প্রোগ্রামে অলমোস্ট একই কথা বলেছি। গভর্নমেন্টের সবচেয়ে আন্তরিক এবং জরুরি পদক্ষেপ হচ্ছে ভাই যেটা বললেন, যে এই এমএনসি রিনাউন্ড কোম্পানিগুলোকে স্টক মার্কেটে গ্র্যাজুয়ালি আনা। তাহলে কিন্তু আস্থা বলেন, ফরেন ইনভেস্টমেন্ট বলেন, আপনারা এখন দেখেন এফডিআই কিন্তু আসছে, ডিফারেন্ট ফর্মে আসছে। আমার ফর্ম দরকার কিন্তু প্রোডাক্টিভ খাতে, যেখানে স্টক মার্কেটে ইনভেস্ট করবে এবং একটা ডেফিনেটলি লং টার্ম পার্সপেক্টিভ নিয়ে ইনভেস্ট করবে, তাহলে কিন্তু স্টক মার্কেট এস্টাবলিশ আসবে। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তো আমরা জানি তারা সুশাসন তাদের প্রতিষ্ঠানগুলোতে আছে, তাহলে এখানে ট্যাক্স তো একটা ট্যাক্স সুবিধা পাওয়া যায়, তারপরেও কেন আসছে না? না, আসবে না, কারণ হচ্ছে আপনার যে ট্যাক্স সুবিধা পাওয়া যায় এটা খুব বেশি লুক্রেটিভ না, যে রেগুলেশনে মেনে চলতে হয়। মানে আপনি নন লিস্টেডরা অনেক কম রেগুলেটেড, শুধু জয়েন্ট স্টকে একটা রিপোর্ট জমা দিয়ে দিলেই হয়। আর এখানে কিন্তু এসএসসি রুলসগুলি কিন্তু ইন্টারন্যাশনাল মানের। এসএসসি এ গ্রেড হওয়ার পর অ্যাকাউন্টসের যতগুলি ডিসক্লোজারের বলছে, এবং হ্যাঁ সেটার কারণ হচ্ছে কি অনেক কোম্পানি যাতে অন্যরা ধরতে না পারে, তাদের সিক্রেট করে যাতে কম্পিটিটর না হতে পারে, এ কারণে। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব যে আমার দেশে ব্যবসা করো, আমার মানুষের টাকায় তোমার যেহেতু রেভিনিউ হয় তোমাকে আসতেই হবে। এটি যদি করতে পারে, দেশে লিস্টেড এখানে হবে না এবং সেখানে বলবে সর্বোচ্চ মহলে। আমি আপনাকে বলছি, আমি লাস্টে আপনাকে বলছি, আমাদের যিনি সিনিয়র কমিশনার আছেন প্রফেসর, উনি কিন্তু অনেক চেষ্টা করছেন, কিন্তু আমলারা বাংলাদেশে কিন্তু সত্যিকার অর্থে আমলা এবং সচিবরা মানে এত বেনিফিট এসব কোম্পানি থেকে পায়, গভর্নমেন্ট পোর্শন থেকে গাড়ি ইউজ করে, এভরিথিং এই কোম্পানিগুলো ইউজ করে, লিস্টেড হলে তো আর পারে না। এটার জন্য তারা বাধা দিচ্ছে। এখন পলিটিক্যাল নেতৃত্বের দায়িত্ব হচ্ছে অবশ্যই বেশি না 10% করেই আপনি কয়েকটা ভালো কোম্পানি আনেন, আমি আপনাকে বলছি যে পুরা বাজারের চেহারাই পরিবর্তিত হয়ে যাবে। এই ঈদের আগে কয়েকদিন বাজার আছে এবং ঈদের পরে আপনি কি আশাবাদী কিনা বিনিয়োগকারীদের জন্য বলেন, যারা এই ভালো শেয়ার কিনে লোকসানে আছে তাদের জন্য? একদম 30 সেকেন্ড। ডেফিনেটলি এখন তো মানে আস্থা না রাখার কোনো সুযোগ নেই, এবং আমার কাছে মনে হচ্ছে যে লাস্ট 10 ইয়ার্সের যদি মার্কেট ট্রেন্ড অ্যানালাইসিস করেন, দিস ইজ দ্য রাইট টাইম যে একটু কিন্তু আপনার প্রসপেক্ট আছে, এবং যদি এখন ধৈর্য রাখা যায় ডেফিনেটলি এখান থেকে খুব বেশি লুজার হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। শোক ভাই এবং বিপ্লব ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক যারা ভালো শেয়ার নিয়ে বসে আছেন, প্রতিনিয়তই দাম কমছে এবং ছোট পেইড আপের যে শেয়ারগুলো সেগুলোর দাম বাড়ছে, এটি দেখে অবশ্যই আস্থা রাখা যায় না। হাতের শেয়ারটি বিক্রি করে ওই বাড়তি দামের শেয়ারটি কেনার ইচ্ছা জাগে, কিন্তু এটি আসলে দীর্ঘস্থায়ী হবে কি না সেটি ভাবার দরকার। আপনার হাতের শেয়ারটি হয়তো আপনি বিক্রি করবেন, তারপরই বাড়া শুরু হবে। আপনি এই বিষয়টি বিবেচনা নিয়ে আপনি বিনিয়োগে যাবেন, বিনিয়োগ করবেন এবং বিনিয়োগ করে মুনাফা পাবেন এই আশা রাখছি। আগামী সপ্তাহে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।